আজকে আমার যে বিষয়টা নির্ধারিত হয়েছে বোঝা যাচ্ছে যে ছোট গল্প তার নির্মাণ কৌশল কিংবা কিভাবে একদম খুব সাধারণভাবে বলতে গেলে ছোট গল্প কিভাবে রচিত হবে, সেটার জন্য কি প্রস্তুতি দরকার, বা কিছু মানে নিজের একটা বলার কথাকে কিভাবে একটা গল্পের মাধ্যমে প্রকাশ করা যায়, এই তো যেহেতু আমাদের সময় খুব কম, আমি একেবারেই আড়ম্বর না বাড়িয়ে সরাসরি কথায় চলে যাই। সেটা হচ্ছে ছোট, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি ধারণা করি যে আপনারা বেশিরভাগ, আমি কয়েকজনকে তো দেখছি রীতিমতো প্রতিষ্ঠিত লেখকও আছেন, তো ফলে আমার এইসব কথাবার্তা বলতে একটু দ্বিধাগ্রস্ত মনে হচ্ছে নিজেকে। তারপরে বলি ছোট গল্প সম্পর্কে আপনারা মোটামুটি, আমি এখানে যারা আছেন তারা ধারণা আছে, এটার সংজ্ঞাও জানেন, এই নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। অনেকে অনেক রকমের সংজ্ঞা দিয়েছেন ছোট গল্প নিয়ে, তবে এখনো পর্যন্ত আমার ওই যে বুড়ো মানুষটার একটা সংজ্ঞা, এটাকে একেবারে সারা পৃথিবীর অনেক রকমের ছোট গল্প সম্পর্কে মানে যে যত রকমের সংজ্ঞা দেওয়া হয়েছে, আমার মনে হচ্ছে সারা পৃথিবীর সবগুলি সংজ্ঞা, নানান কারণে নানান লেখকের এগুলি পড়ে দেখেছি, কিন্তু শেষ পর্যন্ত আমাদের এই বুড়োটার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সংজ্ঞা, ছোট প্রাণ, ছোট ব্যথা, ছোট ছোট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, প্রত্যহ সহস্র বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি, তারই দু চারিটি অশ্রুজল। এই দু চারিটি অশ্রুজল, এটা প্রকাশ করার জন্যই আমাদের মানে ছোট গল্পের যে আড়ম্বর, এটাই হচ্ছে আমাদের এই দু চারিটি অশ্রুজল, এটা আমি তুলে ধরবো এবং এমনভাবে তুলে ধরবো, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করে মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এটা একদম এর চেয়ে যুক্তিসঙ্গত, এর চেয়ে একেবারে নিখুঁত মানে আমি অনেক পুরনো, এরপরও কিন্তু অনেক আধুনিক সংজ্ঞা এসছে, কিন্তু অনেক পুরনো এই কথাটি কিছুতেই পূর্ণ হয় না, যে অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ। এটা শেষ হবে না এমন একটা জিনিস। তো আমি একেবারেই শুরু থেকে শুরু করি, যে আপনি যখন আমরা একটা গল্প লিখতে শুরু করব, প্রথম কাজটা হচ্ছে, আপনি এটা হয়তো 1200 শব্দের, 2000 শব্দের, 5 পৃষ্ঠা, 7 পৃষ্ঠা, 8 পৃষ্ঠা গল্প, আপনার প্রথম কাজটা হচ্ছে, মানে আমাদেরও প্রথম কাজটা হচ্ছে প্রথম বাক্যে পাঠককে পাকড়াও করা। মানে পাঠক চোখ বোলাবে, 2-4 লাইন পড়বে, ক্লান্ত হবে, এটা কিন্তু পাঠকের একটা নিয়ম। মানে 2-4 লাইন পড়বে, ক্লান্ত হবে, আস্তে করে উল্টে রাখবে, পরে পড়বো, এগোতে চাচ্ছে না, এরকম একটা ব্যাপার। আপনার প্রথম লাইনে তাকে ধরতে হবে, প্রথম বাক্যে তাকে ধরতে হবে। এই কাজটা কিভাবে করবেন? প্রথম বাক্যে ধরাটা, এটা খুব ক্যাজুয়ালি হতে পারে, আবার ড্রামাটিক হতে পারে। খুব নাটকীয়ভাবে এমন একটা কথা বললেন যে খুব নাটকীয়, তাতে পাঠক আটকে গেল এক কথায়, আবার খুব ক্যাজুয়াল ভঙ্গিতে এমন একটা কথা বললেন যাতে আটকে গেল। আমি আপনাকে দুটো উদাহরণ একটু দিতে চাই। মানে ধরুন কোনো একটা জায়গায় খুব ড্রামাটিক নাটকীয়, আবার কোনো জায়গায় একটু রহস্যময়, কৌতূহলোদ্দীপক, মানে কেমন জানি একটা ঘটনা। যেমন হুমায়ুন আহমেদের একটা বিখ্যাত ছোট গল্প আছে, আপনারা জানেন। আমার ব্যক্তিগত ধারণা, গল্পকার হিসেবে হুমায়ুন আহমেদ অনেক বেশি সফল এবং শক্তিমান তার উপন্যাসের চেয়ে। যদিও ঔপন্যাসিক শক্তিমান আমাদের দেশে, ঔপন্যাসিক হুমায়ুন আহমেদ অনেক বেশি জনপ্রিয়, কিন্তু শক্তিমান গল্পকার হিসেবে, একেবারে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ একজন গল্পকার হিসেবে যদি আমরা হুমায়ুন আহমেদকে চিহ্নিত করি, তাহলে সেখানে কোনো ভুল থাকবে না। উপন্যাসের ক্ষেত্রে আমরা অনেকে অনেক রকমের দ্বিধা থাকে। যাই হোক, আমি যেটা বলছিলাম, তার চোখ গল্প থেকে একটা ছোট্ট পংক্তি, প্রথম প্যারাটা আমি একটু করে বলছি। আজ বাদ আছর খেজুর কাঁটা দিয়ে মতি মিয়ার চোখ তুলে ফেলা হবে, চোখ তুলবে নবীনগরের ইদ্রিস। এই কাজ সে আগেও করেছে। এটা হচ্ছে প্রথম বাক্য, মানে প্রথম প্যারা। আজ খেজুর কাঁটা দিয়ে মতি মিয়ার চোখ তুলে ফেলা হবে।
কথাটা বললেই আপনি প্রথমে এত ক্যাজুয়ালি বলছে, এত সাধারণ করে যেন চোখ তোলা প্রতিদিনের ঘটনা আর কি, মানে চোখ তোলাটা যেন খেজুর কাটা দিয়ে দাও, এটা যেন এমন কোনো ঘটনা না। এটা করবে নবীনগরের ইদ্রিস এবং সে এই কাজ সে আগেও করেছে। বাস আপনি ঢুকে গেলেন। ঘটনাটা কি, এইবার ঢুকে গেলেন আপনি গল্পে। এটা এক ধরনের শুরু, যে কোনো গল্পের এটা এক ধরনের ক্যাজুয়ালি শুরু করলো, কিন্তু অনেক একটা কৌতূহলোদ্দীপক কথা বলে আপনাকে গল্পের ভিতর প্রথম বাক্যে প্রবেশ করিয়ে দিল যে এই গল্পটা আপনি ছেড়ে দিতে পারছেন না, পড়তে হচ্ছে। আর একটা উদাহরণ দিই, এটা হচ্ছে একেবারে এটাও ক্যাজুয়াল। এটা বিশ্ববিখ্যাত একজন লেখক গাব্রিয়েল গার্সিয়া মার্কেস। আমরা সবসময় তো শুধু বাংলা সাহিত্যের ইয়েগুলো আমরা ধরুন, যেহেতু তিনি বিশ্ববিখ্যাত, তার একটা গল্পের শুরু মার্কেস, যে এটা গ্রামেন্তারা নামে একটা গল্প শুরু করছে। মর্মান্তিক মৃত্যুর কয়েক ঘন্টা আগে তাকে একবার মাত্র দেখেছিলাম বার্সেলোনার জনপ্রিয় বোকাসিও ক্লাবে। এবার মানে আপনার কৌতূহলটা, মর্মান্তিক মৃত্যুর আগে তাকে একবার মাত্র দেখেছিলাম বার্সেলোনার বোকাসিও ক্লাবে। শুরু হয়ে গেল কোন লোকটার মৃত্যু কেন হয়ে গেল, এরকম একটা। এটাও হচ্ছে এরকম ক্যাজুয়ালি কিন্তু খুব কৌতূহলোদ্দীপক, খুব মানে স্বাভাবিক কথোপকথনের মতো কিন্তু কৌতূহলোদ্দীপক একটা বাক্য দিয়ে আপনার শুরু। আর একটা এবার ড্রামাটিক একটা গল্পের শুরু বলি। আপনি কি আমার মাকে ভালোবাসতেন? এটা সংলাপের মাধ্যমে শুরু। এই প্রশ্নের এক কথায় তো এই প্রশ্নের উত্তর দেওয়া যাবে না মা, এর সঙ্গে অনেক গল্প, অনেক স্মৃতি। সেসব গল্প পরে হবে, আগে একটি মাত্র শব্দে উত্তরটি জানতে চাই, ইয়েস অর নো, ভালোবাসতেন কিনা। এই যে আপনাকে ড্রামাটিক একজন ভদ্রলোককে, একটি কম বয়সী একটা মেয়ে জিজ্ঞেস করছে আপনি কি আমার মাকে ভালোবাসতেন, বিব্রত করে দেওয়ার মতো। ভদ্রলোক বিব্রত, খুব করে বলছে এই কথা তো এক কথা, এই প্রশ্নের জবাব তো এক কথায় দেওয়া যাবে না মা, সে এটার সাথে অনেক কথা, অনেক স্মৃতি, বলে সেসব পরে হবে, আগে আমি একটি প্রশ্নের উত্তর চাই, এক শব্দের উত্তর চাই, ইয়েস অর নো। এই যে এই ড্রামাটিক একটা নাটকীয় একটা মুহূর্ত, এটাকে আপনাকে গল্পের ভিতর ঢুকিয়ে দিল। এরকম করে আমার কথা হচ্ছে আপনাদের সবাই নানা রকম, এমন না যে এটাই একমাত্র পথ, কিন্তু আমরা যখন নবীন লেখক, আমরা যখন শুরুর লেখক, আমরা যখন অন্য অনেক অসাধারণ বাক্যের মাধ্যমে এটাকে ঢোকাতে পারবো না। যেমন আখতারুজ্জামান ইলিয়াস বলছেন, এই মনোরম মনোটনাস শহরে আজ অনেক দিন পর বৃষ্টি হলো। এইটা একরকম একদম কাব্যিক আর মনোরম মনোটনাস শহর, এটা আমরা নিজেরা আমাদের বন্ধুরা কিন্তু আলোচনা করতো, আহা ভাষা। তো এটা সবসময় আমার শুরুতেই আমার এটা সম্ভব না। ফলে আমার মনে রাখতে হবে, শুরু হবে হয় খুব ড্রামাটিক একটা কোনো সিচুয়েশন দিয়ে, যাতে পাঠক মনে করে যে এই গল্পটা না পড়ে ফেললে আমার হবে না, অথবা ক্যাজুয়াল ভঙ্গি, মানে সাদামাটা ভঙ্গি, কিন্তু তার মধ্যে ওই যে আজ খেজুর কাঁটা দিয়ে মতি মিয়ার চোখ তোলা হবে, খুব সাধারণ, যেন প্রতিদিনের ঘটনা, এরকম করে একটা ভঙ্গি, সেটা হতে পারে। এইভাবে হচ্ছে শুরুটা, এরকম একটা ধাক্কা দিয়ে শুরুটা করতে হবে। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে চরিত্র। আমি খুব দ্রুত যাচ্ছি, কিন্তু আমি শুরুটা শেষ করলাম। এবার আমরা যাব চরিত্র নির্মাণের দিকে। দেখুন, উপন্যাসে অজস্র চরিত্রের সমাগম ঘটে, যে কোনো একটা সব চরিত্র শেষ পর্যন্ত পরিণতি পায় না। কোনো চরিত্র উপন্যাসের মাঝপথে হারিয়ে যায়। বিশাল উপন্যাস যেগুলি, বড় বড় উপন্যাস, অনেকগুলি চরিত্র মাঝপথে হারিয়ে যায়, কেউ হয়তো শেষ পর্যন্ত যায়। কিন্তু আপনি ছোট গল্পে চরিত্র থাকবে অল্প, খুব কম, এবং যেহেতু এটার বিস্তৃতি অনেক বেশি নয়, ছোট গল্পের বিস্তৃতি যেহেতু অনেক বেশি নয়, এই চরিত্রগুলি কিন্তু মাঝপথে প্রায় হারিয়ে যায় না, দু একটা মাঝে মাঝে যায়, কিন্তু বেশিরভাগ হারিয়ে যায় না, তাদেরকে পরিণতি পর্যন্ত যেতে হয়। ফলে আপনি চরিত্রগুলিকে কিন্তু চেনাতে হবে। এই যে 3-4টা চরিত্র, তাদের আচরণ, তারা মানুষ কেমন, এটা কিন্তু আপনার 2-1 লাইনে, এখানে যেহেতু আপনি ছোট গল্প, একটা লোককে চরিত্র চেনানোর জন্য 4 পৃষ্ঠা চলতে পারে, ওই লোকটা কীরকম সেটা
উপন্যাসে 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা নানানভাবে তার চরিত্রের এদিক ওদিক ব্যাখ্যাটা হচ্ছে। কিন্তু এখানে আপনি যে চরিত্রটাকে ইয়ে করবেন, এই যেমন নবীনগরের ইদ্রিস মিয়া চোখ তুলবে, বলছে এই কাজ সে প্রায় করে থাকে। এই চরিত্রটা কিন্তু আপনি চিনে ফেললেন যে কীরকম নৃশংস একটা লোক, প্রায় এই কাজটা করে, মানে কিন্তু স্বাভাবিক থাকে। এরকম যে কোনো চরিত্রকে আপনাকে ওই যে কার্টুনের মতো, মানে অনেক বড় পেন্টিং করতে পারবেন না, কার্টুন যেমন 2-4 লাইন 2-4টি টান দিয়ে একটা লোকের চেহারা দাঁড় করিয়ে দেয়, সেরকম করে আপনার তার চেহারা বা চরিত্র, তার ভেতরের মানুষটাকে আপনার চিনিয়ে দিতে হবে। খুব একটা রাগী মানুষ, এটাকে আপনি বারবার তিনি রাগী মানুষ এরকম করার দরকার নেই। আপনি আপনার কোনো একটা আচরণ তার মানে ইয়েতে প্রকাশ করে দেবেন। সে মানে তার প্রায় যখন কথা বলে তার একটা গলার শিরা যেমন ফুলে ওঠে, এই জিনিসটা দেখালেন, গলার শিরা ফুলে ওঠে, ভ্রু কুঁচকে যায়, দুই একটা এরকম কথা 2-1 লিখলেই আমরা বুঝে ফেলবো যে তিনি কথা বলতেই ভ্রু কুঁচকে যায় এবং গলার শিরাটা ফুলে ওঠে, কথার কথা। এরকম নানানভাবে আপনি এই মানে চরিত্রটাকে তুলে ধরতে পারেন। যেমন এরকম আসলে আজকে উদাহরণ দেওয়ার মতো অনেক গল্প আছে, কিন্তু এখানে আজকে সময় সীমা যেহেতু নির্ধারিত, মানে নির্দিষ্ট, এবং সেই জন্য খুব বেশি সময় ইয়ে করা যায় না। যেমন একটা গল্পের ছোট্ট একটু উদাহরণ দিই। পুরোহিত দর্পণ নামে একটা বিখ্যাত গল্প, সুবোধ ঘোষ, তিনি একজন ব্রাহ্মণ পুরোহিত। কেমন তার চরিত্রটাকে তুলে ধরার এমনভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সেটা যে গেছে, শুরু থেকেই আমরা দেখছি একটা নিষ্ঠ ব্রাহ্মণ আছে না, কতগুলো কিছু লোক খুব নিষ্ঠ ব্রাহ্মণ, কোনো কিছুতেই তার মানে একেবারে নিয়মে চলবে, নিয়ম থেকে একটু এদিক ওদিক হতে পারে না। তার জগতে যেখানে যা কিছুই হোক নিয়ম মতোই তার চলতে হবে, এবং এই নিয়ম মেনে চলতে গিয়ে পরিণতিতে তার কী হলো সেটাও খুব ইন্টারেস্টিং, সেটা সময় পেলে আমি কোনো সময় বলবো। কিন্তু এই যে নিয়মের মেনে চলা, এটা কিন্তু তার চরিত্রের এমন একটা বৈশিষ্ট্য যে পাড়ার ছেলেরা তাকে বলতে আসে, তাদের এখানে পুজো হয়, আপনি একটু বলে এগুলিতে বাবা তোমাদের আজকাল যেসব পুজো করো এগুলি তুমি কিছু মনে করো না, আমার পক্ষে এখানে যাওয়া সম্ভব না, আমি এই খুব আচারে চলি, ওইসব আচারহীনতা আমি পারি না। এটা মানে এইভাবে একটা চরিত্রকে দাঁড় করে দিয়ে, এরকম আপনি অজস্র চরিত্র দেখবেন। হুমায়ুন আহমেদের চরিত্রের মধ্যে আছে, হুমায়ুন আহমেদের এর মধ্যে আছে যে অদ্ভুত একটা শিক্ষককে, মানে গৃহশিক্ষক রেখেছে। সে করেছে কি, তার ছাত্রকে সবসময় এমন জিনিস শেখায়, অদ্ভুত সব জিনিস শেখায়। গৃহশিক্ষক মানে একটা লজিং টিচার সঙ্গে থাকে। এই লোকটা এসে তার ছাত্রের মানে টোটাল ইয়েটাই চেঞ্জ করে দিল, কারণ লোকটার চরিত্র যেমন একটা অদ্ভুত একটা ব্যাপার আছে। সে ঢাকার রমনা গিয়ে হাঁটিয়ে নিয়ে গেছে তার ছাত্রকে, তারপর বলছে আমি চলে যাচ্ছি, তুই ফিরে আসিস। এই যে এবার ছেলেটা ওকে ছেড়ে দিয়ে চলে আসছে, ছেলেটা সন্ধ্যা হয়ে গেছে, আসছে না, বাড়ি ফিরছে না। ওদের মা বাবা এসে ইয়েকে জিজ্ঞেস করছে যে ছেলে কোথায়, বলছে আমি ওকে রমনায় ছেড়ে দিয়ে এসেছি, চলে আসবে। ওরা অবাক হয়ে গেল, মাথা খারাপ, এই বয়সের একটা ছেলেকে রমনায় ছেড়ে দিয়ে এসে বলছে চলে আসবে, তারপর তো আসছে না। পুরো পরিবার এটা নিয়ে মানে এই তো, তারপর যতভাবে পারে তার দোষারোপ করছে, এই একে অন্যকে বলছে এই লোককে আমরা আগেই বলেছিলাম, আরও আগে অনেক কিছু করেছে, এই লোককে রাখা উচিত হয়নি, তোমরা রেখেছো। এইটা নিয়ে চলছে বারবার। দেখা গেল বেশ পরে একটু রাত হয়েছে, ঠিকই ফিরে চলে আসছে ছেলেটা, মানে ওরা প্রায় পুলিশে খবর দিবে ইত্যাদিতে ভাবতে ঠিকই চলে আসছে, এবং খুব ফুরফুরে মেজাজে। আসার সময় স্যার ওইদিকে ঘুরে আসলাম, এটা ঘুরে আসলাম। এই যে একটা চরিত্র তৈরি করলো, বারবার সে এই কাজটা করে, চ্যালেঞ্জের মুখে ফেলে দেয় তার ছাত্রটাকে, এবং ছাত্রটা সেটা থেকে বেরিয়ে আসে, এবং দেখা যাচ্ছে ছাত্রটা মানে একদম সফল একটা মানুষে পরিণত হয়েছে। কিন্তু এই চরিত্রটার এই যে বৈশিষ্ট্য, এরকম একটা লজিং মাস্টারের, এইটা তুলে ধরা, একটা চরিত্রকে নির্মাণ করা, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার। এটাকে ভাববেন যে চরিত্রটাকে কোন দিকে আমরা নিয়ে যেতে পারি, চরিত্রটা কোন বৈশিষ্ট্যটা, কোন কথাটা মানুষকে একেবারে বিভ্রান্ত করে দেয়, আবার মানে একবার ভাবতে বাধ্য করে যে জীবনটা কীরকম, জীবনের
নানান দিককে, কত রকমের মানুষের সমাহার আছে আমাদের জীবনে। এটা একটা চরিত্র নির্মাণ, এটা একটা বড় বিষয়। কিন্তু আপনি অনেক বেশি বড় করে বর্ণনা দিয়ে সেটা করতে পারবেন না। তার আচরণে, তার ব্যবহারে, তার বিভিন্ন অনুষঙ্গে সেটা প্রকাশ পাবে যে সে লোকটা কেমন। এটা কিন্তু লোকটা কেমন আপনার এটা দরকার। আপনি কাউকে একেবারে বলে কয়ে খলনায়ক বানিয়ে দিলেন, কাউকে নায়ক বানিয়ে দিলেন, এই জিনিসটার প্রবণতা থেকে টোটালি বেরিয়ে যেতে হবে। গল্পে নায়ক খলনায়ক থাকে বটে, কিন্তু আপনার যে উদ্দেশ্যটা আছে, আপনি যে তাকে বড় বানিয়েছেন এবং ওকে ছোট বানিয়েছেন, এটা যেন পাঠক বুঝতে না পারে। পাঠক আপনার পক্ষপাতিত্ব থাকতে পারবে না। আরেকটা জিনিস কি, কোনো মানুষকে একেবারে চূড়ান্ত খারাপ, কোনো মানুষকে চূড়ান্ত ভালো, এই জিনিসটা করবেন না। কারণ সব আপনার যে প্রিয় যে চরিত্রটাকে আপনি তৈরি করছেন মূল চরিত্র হিসেবে, নায়ক হিসেবে, হয়তো তার প্রতি আপনার একটা পক্ষপাতিত্ব আছে, কিন্তু তার ত্রুটি আপনি ভুলে যাবেন না। মানুষ ত্রুটিহীন নয়। চরিত্র নির্মাণের সময় রাউন্ড বলে যে, নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সাদা কালো কোনো ব্যাপার নেই। লোকটা সাদা নাইলে কালো এরকম নয়, এটা হচ্ছে কালারফুল। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বাদ দিয়ে গোল একটা পুরো কালার নিয়ে রঙিন একটা মানুষ চরিত্র হবে এরকম। মানে আপনি এইভাবে চরিত্র নির্মাণ করবেন যাতে একেবারে আপনার পক্ষপাতিত্ব, আপনি একজনকে খুব খারাপ বলছেন, যেটা আমাদের বাংলা চলচ্চিত্রে হয়, একটা খুব খারাপ লোক, একটা খুব ভালো লোক, তারপরে শেষ পর্যন্ত তাকে বিনাশ করে নায়কের জয় হয়। এই জায়গাগুলিতে একেবারে মাথা থেকে এই জায়গাগুলি বের করে দেবেন। মানে নায়কেরই সবসময় জয় হতে হবে, ভালো মানুষেরই সবসময় জয় হতে হবে, এরকম কোনো হয় না তো। আমাদের বাস্তব জীবনে কি হয়, এইটাও কিন্তু এই ট্র্যাজেডিটাও তুলে ধরতে পারেন যে লোকটার মানে চরিত্র এরকম একটা লোক, এমন একটা চরিত্র, কিন্তু শেষ পর্যন্ত তার পরাজয় হয়, জীবনের ক্ষেত্রে তার পরাজয়। এটা মানুষকে একটা অদ্ভুত অনুভূতি দেবে। আসলে সত্যি কথা তো, আমাদের জীবনে যেরকম করে সিনেমায় শেষ পর্যন্ত নায়কের জয় দেখা, এভাবে তো নায়ক জয়ী হয় না, আমাদের জীবনে হয় না, আমাদের প্রাত্যহিক জীবনে হয় না, বরং ব্যর্থতার পরিমাণটাই আমরা দেখি বেশি। ফলে চরিত্র নির্মাণ করার সময় আপনি কথাটা খেয়াল রাখবেন যে লোকটা যার অনেক গুণাবলীকে আপনি তুলে ধরেছেন, যার অনেক ভালো মানসিকতা এই গল্পের মাধ্যমে প্রকাশ পাচ্ছে, তারও সে হয়তো শেষ পর্যন্ত জীবনে সফল হতে পারলো না, এটাও তুলে ধরবেন। এটা এই যে সফল হতে পারলো না, এটা সমাজকে কিন্তু একটা সমাজের উপর একটা দায় চাপানো, এটাও আপনাদের প্রয়োজন আছে। সমাজকে প্রশ্ন করা, সমাজের উপর দায় চাপানো, এটা চরিত্র নির্মাণের মাধ্যমে করতে পারবেন। আচ্ছা, তারপর বলছে একটা দ্বন্দ্ব। আচ্ছা, গল্পটা যখন মাঝামাঝি যায়, একটা টেনশন, একটা দ্বন্দ্ব, এটা কিন্তু তৈরি হয় গল্পের মাঝামাঝি। আপনি যখন যাবেন, একটা দ্বন্দ্ব, একটা টেনশন তৈরি হবে। আমি খুব গল্প বলে উদাহরণ দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু সময় খুব কম, তার সেই জন্যই এটা করছি। একটা দ্বন্দ্ব তৈরি করবেন। আর একটা হচ্ছে কি, আপনি যখন গল্পটা শুরু করেছেন, আপনি কিছু কিছু ক্ষেত্রে হয়তো শেষটাও ভেবে রেখেছেন। অনেকটা সময় হয় যে আমি এন্ডিংটা কিভাবে করবো, এটা নিজে হয়তো ভেবে রেখেছেন। আমার অনুরোধ হলো, এইটা ওই যে ভেবে রেখেছেন সেটা সরিয়ে রাখবেন, কিন্তু শেষ পর্যন্ত অনেক সময় গিয়ে যেটা ভেবেছেন সেটা না হয়ে অন্য কিছু হতে পারে, আপনারই অজান্তে। আপনি গল্পটা শুরু করেছেন এইভাবে শেষ করবেন বলে, কিন্তু যেতে যেতে আপনি রিজিট থাকবেন না, যেতে যেতে দেখবেন যে গল্পটার পরিণতি অন্যরকম হয়ে গেছে। এবং এটা হলে আরও ভালো। যদি গল্প আপনি পরিণতি ভেবে থাকেন, তাহলে কি সমস্যা জানেন, আপনি ওটা ভেবে রেখেছেন, আপনি বাকি সব বাদ দিয়ে সোজা ওখানে চলে যেতে চাচ্ছেন, তাড়াতাড়ি লিখে আপনি ওই পরিণতিতে চলে যেতে চাচ্ছেন। এটা হলে হবে কি, আপনি দ্রুত যদি মানে সূচনা থেকে পরিণতির দিকে যেতে চান, তাহলে আপনার হবে কি, বাকি অনেক দিকে আর তাকানোর সময় হবে না, আশেপাশে যে একটু তাকাতে হবে, এই জিনিসগুলি আপনি ভুলে যাবেন, সোজা গল্পের পরিণতির দিকে চলে যাবেন। এইটা কিন্তু আপনার গল্পের একটা ক্ষতি করবে। আপনার গল্প যখন টেনশন তৈরি হবে, তার পরে কিন্তু আপনি গল্পের এই জায়গাগুলিতে নানানভাবে এটাকে নিয়ে খেলতে শুরু করবেন। আমি বলবো এটা মানে এক ধরনের খেলা খেলতে শুরু করবেন। আপনি এক ছোট উদাহরণ দিই, পোস্টমাস্টার গল্প আপনারা অনেকেই হয়তো পড়েছেন, পোস্টমাস্টার গল্পটা, যে রতন আর একজন পোস্টমাস্টার তার
চাকরি করতে এসেছিল, সেখানে কাজ করতো ছোট্ট মেয়ে রতন। রতনকে রতন অসম্ভব ভালোবাসতো তার দাদাবাবুকে, মানে পোস্টমাস্টারকে। মানে উনি বদলি হয়ে ঘোর গ্রামে এসছেন, ওই গ্রামে থাকছেন, ওই গ্রামে তার কোনো আত্মীয় পরিজন নেই, বন্ধু বান্ধবও নেই, এমন একটা গ্রাম। মানে এখানে শহুরে ছেলেটা এসে খুব বেকায়দায় পড়ে গেছে। তখন এসে আর কি করার, ওই ছোট্ট মেয়েটি তার ঘরে কাজ করে দিতে আসছে, যে মেয়েটি তার সাথে একজন তাকে লেখাপড়া শেখাতো, পড়া শেখাতো, তার সাথে কথা বলতো, তার পরিবারের কথা বলতো, মেয়েটাও তার পরিবারের কথা ইত্যাদি, এইভাবে তার চলত। তো এর মধ্যে ও তো আসছে শহর থেকে, ও চলে যাবে। এর মধ্যে তো একদিন তার সিদ্ধান্ত হলো যে সে চলে যাবে শহরে। তো শহরে চলে যাবে, খুব সুন্দর একটা সম্পর্ক চলছিল দাদাবাবু আর রতনের মধ্যে, রতন মেয়েটা, এদের মধ্যে সুন্দর একটা সম্পর্ক চলছিল। এর মধ্যে সে শহরে চলে যাবে কেন? যে সে একটা বদলির দরখাস্ত করেছিল, সেটা কর্তৃপক্ষ নাকচ করে দিয়েছে, সে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে, ঘোর গ্রামে সে আর পড়ে থাকবে না। তো এই কথাটা সে সন্ধ্যায় রতনকে জানালো যে আমি আর থাকছি না, চলে যাব, শহরে চলে যাব। হঠাৎ করে রতন বললো, তাহলে আমিও চলে যাব তোমার সঙ্গে। ও স্যার, তা কী করে হয়? হেসে, এই যে তা কী করে হয় এই কথাটা সে কিন্তু বুঝতে পারে না, তা কী করে হয়, কেন হবে না, এটা বুঝতে পারে না। এটা পোস্টমাস্টার ব্যাখ্যারও প্রয়োজন করে না। তখন কি করছে, এখানে লেখক কি করছে দেখেন, বাইরে তখন বৃষ্টি পড়ছে, ঘরের জীর্ণ চালাভেদ করিয়া, মানে বসে আছে। রতন কথাটা শুনে খুব আঘাত পেয়েছে, চুপ করে বসে আছে, কোনো কথা বলছে না। তখন বাইরে বৃষ্টি হচ্ছিল, ঘরের জীর্ণ চালাভেদ করিয়া মাটির সরার ওপর টপ টপ করিয়া বৃষ্টির জল পড়িতে লাগিল। জিনিসটা বুঝতে পেরেছেন যে এখানে রতনের যে অভিব্যক্তি, সেটা প্রকাশের আর প্রয়োজন পড়ল না, সেটা প্রকৃতি প্রকাশ করলো, প্রকৃতির মাধ্যমে আসলে লেখক প্রকাশ করলেন। এই কাজটা আপনাদের করতে হবে। যখনই গল্পের দ্বন্দ্ব, গল্পের টেনশন এগুলো শুরু হয়েছে, তখন আপনি এমন একটা প্রকৃতি, আমাদের চারপাশ, আপনি কিন্তু কিছু ইমেজারি ব্যবহার করবেন, প্রতীক ব্যবহার করবেন, উপমা ব্যবহার করবেন, কোনো না কোনোভাবে গল্পটা তখন আস্তে আস্তে ওই জায়গাটা মানুষের বুকে লাগতে শুরু করবে। মানে আপনার কাজ তো হচ্ছে আসলে মানে আঘাত করা, পাঠককে আঘাত করা কোনো না কোনোভাবে। মানে এটা আমি গভীর আঘাত যাকে বলে, ওই আঘাতটা যে কোনোভাবে পাঠকের মনে, এই যে এই জায়গাটা উনি তৈরি করতে পারলেন, যে এরকম বৃষ্টির মাটির সরার ওপর বৃষ্টির জল টপটপ করিয়ে পড়িতে লাগলো, এই ব্যাপারটা তৈরি করতে পারাই হচ্ছে শিল্পীর সাফল্য, ছোট গল্পকারের বড় সাফল্য। এটা আমি বলছি মানে গল্পের দ্বন্দ্ব বা বাঁক নেওয়ার সময়টির কথা। আচ্ছা, এখন আসছে সমাপ্তির প্রসঙ্গটা। ওই যে বলেছিল শেষ হয়ে হইল না শেষ, সেই সমাপ্তিটা আপনাদের মানে সবসময় ইয়ে করতে হবে। নানান রকমের সমাপ্তি হতে পারে, সমাপ্তি না, কিন্তু একটা মোচড় থাকতে হবে। দুইটা জিনিস হলে খুব ভালো হয়। অনেক সময় বড় লেখকরা অনেক সময় এটা করেনি, অনেক সময় করতে পারলে খুব ভালো হয়। সেটা হচ্ছে, যে কথাটা আমি ভাবিনি, কল্পনাও করতে পারিনি, এই গল্পটা পড়তে পড়তে যে এন্ডিংটার কথা, যে সমাপ্তিটার কথা আমি ভাবতেই পারিনি, এটা যদি করতে পারেন, এটা কিন্তু একটা বিরাট সাফল্য একটা ছোট গল্পের। এই মোচড়টা অনেকেই দেখবেন গল্প কিছু তো পড়তে বলছে বুঝতে পেরেছিলাম আমি কি হবে, এই যে বুঝতে পেরেছিলাম, শেষ করে বলে বুঝতে পেরেছিলাম আমি কি হবে, এই জায়গা থেকে যদি আপনি সরে আসতে পারেন, এই জায়গাটা থেকে যদি আপনি নতুন মোচড়ে যেতে পারেন, তাহলে কিন্তু এটা একটা দারুণ একটা বিষয় হয়ে উঠবে। যেমন এই যে ইয়েতে বলছিল, রতনের গল্পটা বলছিলাম, ছোট, এটাতে কিন্তু মোচড় নেই, কারণ আগেই ব্যাপারটা বোঝা গেছে, চলে যাচ্ছে। কিন্তু ওখানে একটা দার্শনিকতা আছে, শেষ করছে তো পোস্টমাস্টার চলে যাচ্ছে, রতনকে আর দেখা গেল না সেদিন, সে দেখা দেয় নাই, ও পোস্টমাস্টার চলে যাচ্ছে নৌকায় করে গ্রামে, তো
প্রচণ্ড বৃষ্টির মধ্যে নৌকায় করে চলে যাচ্ছে। যাওয়ার সময় হঠাৎ তার মনে পড়লো ইয়ের কথা, মেয়েটা এত দুঃখী মুখটা মনে পড়লো। বাড়ি নিয়ে গেলে বা কি হতো, একবার ভাবিল ফিরিয়া যাই, কিন্তু পালে তখন হাওয়া লাগিয়াছে। এবং শেষ কথা হচ্ছে পৃথিবীতে কে কাহার। এই যে এইটা যদি আপনি দিতে পারেন, এই আবেগটা যদি সঞ্চারিত করতে পারেন পাঠকের মনে, এই হাহাকার, এটা কিন্তু পাঠক এই যে বইটা বন্ধ করবে, তারপর এক ধরনের মানে উদাসীনতা, এক ধরনের হাহাকার, এক ধরনের মনভুহ করা একটা অনুভূতির মধ্যে পড়ে যাবে। এটা একটা লেখকের কিন্তু বিরাট সাফল্য। আবার আপনি আখতারুজ্জামান ইলিয়াসের গল্পে, আমরা কান্না নামে একটা গল্প আছে, ওই লোকের ওই পেশা হচ্ছে যে ওই গোড় মানে গোড় দেওয়া আর কি, ইয়ে করলে ওখানে মানে প্রার্থনা করা, মানে এখন যখন ইয়েকে কবর দেয়, সে কবরে দাঁড়িয়ে মানে তিনি ঈদের পক্ষ থেকে, মানে যারা যাদের পরিবার এখানে এই তাদের সন্তানকে বা তাদের পরিবারের লোককে দাফন করেছেন, তাদের পক্ষ থেকে একটা মোনাজাত করা, যে এর কল্যাণের জন্য একটা মোনাজাত করা, এটা হচ্ছে তার পেশা। তো ঢাকার একটা ইয়েতে এরকম কবরস্থানের এরকম ওই লোকটা একটা ইয়ে পেয়েছে, মানে কাজ পেয়েছে। প্রতিদিনই তো ওর নতুন নতুন ক্লায়েন্ট আসে, একটা ক্লায়েন্ট এসছে, বড়লোক ক্লায়েন্ট, খুব বড়লোক একটা ক্লায়েন্ট, তাদের সন্তান মারা গেছে, ওখানে উনি মোনাজাত করবেন। তো ওখানে তিনি করলেন কি, মোনাজাত করছেন। এই সময় তার সহকারী, তার ছেলেটা গ্রামের বাড়িতে অসুস্থ ছিল, তো সে পরে আজকের কাজটা সেরে সে যাবে বলেছিল, চিঠি পেয়েছে। ওই সময় তার সহকারী, তো একটা বাচ্চা ছেলে এসে কানে কানে তাকে কি যেন বলে গেল, তো ও ওকে সরিয়ে দিয়ে তার কাজটা করতে লাগলো। সে, আল্লাহ তুমি আমাদের এই ছেলেটাকে তুমি তার জান্নাতবাসী করো আল্লাহ, হে আল্লাহ তুমি তার নাদান পিতা মাতার কথা একবার ভাবলো না আল্লাহ। এইভাবে বলতে শুরু করলো, এমনভাবে বলতে শুরু করলো, একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে মারা গেছে, কিন্তু এমনভাবে আল্লাহর কাছে ফরিয়াদটা জানাচ্ছেন, এরাও একটু অবাক হয়ে যাচ্ছে। তুমি নাদান পিতা মাতার অসহায়ত্বর কথা একবার ভাবলে না আল্লাহ, এই ছেলেটা ছাড়া তাদের কি আছে। এদের অবস্থা কিন্তু সেরকম নয়, যে পরিবারটা আসছে তারা নাদান পিতা মাতা নয়। তাদের এমনভাবে বলতে হলো, এই যে এই গরিবের যে শেষ সম্বল তুমি কেড়ে নিলে আল্লাহ, বাকি সবাই অবাক হয়ে যাচ্ছে, গরিবের শেষ সম্বল কেড়ে নিচ্ছে মানে কি। আসলে আরো একটু পরে গেলে বোঝা যায়, এই যে কানে কানে কথাটা বলতে এসেছিল, সে বলে গেছে তোমার ছেলেটা মারা গেছে। এই যে সম্ভ্রান্ত পরিবারের মৃত সন্তানটির জন্য প্রার্থনা করতে গিয়ে নিজের অজান্তেই সে যে প্রার্থনাটা করছে, সেটা তার নিজের সন্তানের জন্য। এই চমকটা, এই আঘাতটা পাঠককে বিমূঢ় করে দেয়। এই জিনিসটা যদি আনতে পারা যায় গল্পে, তাহলে সেটা আখতারুজ্জামান ইলিয়াস হয়ে যায়। আর আমরাও চেষ্টা করব যেটুকু হয় আমরা এরকম করে চেষ্টা করি। এই পরিণতির কথা চিন্তা করবেন। আরেকটা আমি পরিণতির ব্যাপার আরেকটা শেষ কথা বলি, সেটা হচ্ছে ওই যে বললাম পরিণতি আগে যেন ভাবা না থাকে, মানে আগে থেকে যেন পরিণতির কথা বুঝতে না পারে, একটা চমক থাকে। আপনারা গিফট অফ মেজায় গল্পটা অনেকে পড়েছেন বোধ হয়, অনেকেই পড়েছেন গিফট অফ মেজায়, খুব বিখ্যাত গল্প। যে দুজনকে ভালোবাসে স্বামী স্ত্রী, তারা দরিদ্র, দুজনেই চাকরি করে, বিদেশি গল্প যেহেতু, দুজনেই চাকরি করে, কিন্তু প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তাদের দারিদ্র্যের সংসার। তো এদের একবার বিবাহবার্ষিকী এসছে, তখন দুজনেই ঠিক করে রেখেছে যে আমার প্রিয়জনকে আমি কিছু একটা উপহার দেব। ছেলেটা ভাবছে কি উপহার দেবে, মেয়েটা ভাবছে কি উপহার দেবে, ওকে চমকে দেবে, কেউ কাউকে কিছু বলছে না। কিন্তু ছেলেটা ভেবে দেখলো যে মেয়েটার
চুল খুব সুন্দর, অপূর্ব সুন্দর। তার জন্য আমি একটা সুন্দর চুলের ক্লিপ কিনবো। আর মেয়েটা ভাবছে যে এ খুব একটা সুন্দর একটা ঘড়ি তার হাতে খুব মানাবে, আমি তার জন্য একটা ঘড়ি কিনবো, ঘড়ির চেন। ঘড়িটা আছে অনেকদিন ধরে তাদের পরিবারের রক্ষিত, খুব দামি একটা ঘড়ি, পরিবারের ঘড়ি, কিন্তু সে এটা পরতে পারছে না একটা সুন্দর চেনের জন্য। সে একটা চেন উপহার দেবে। এই যে দুজনের ভাবনা চলছে, ঠিক এর দিন, যেদিন বিবাহবার্ষিকী বা এটা বোধহয় ক্রিসমাসের দিন, দুদিন যে কোনো একটা দিন হতে পারে, এই দিনে তারা উপহারটা দেবে। সে প্রথমে ছেলেটা এসে তাকে চুলের ক্লিপটা উপহার দিল, আর মেয়েটা এসে খুব খুশি হয়ে তাকে সোনার চেনটা উপহার দিল। কিন্তু পরে জানা গেল এই ঘড়ির চেনটি কেনার জন্য মেয়েটি তার চুলগুলি কেটে বিক্রি করে দিয়েছিল, আর ছেলেটি তার ঘড়িটা বিক্রি করে দিয়েছিল। চেনটি আছে, ঘড়ি নেই, ক্লিপ আছে, চুল নেই। এই যে সেই কতকাল আগের লেখা, কত বছর আগের লেখা একটা গল্প। দেখেন ভেবে, যুগে যুগে এই গল্পের শেষ হয় না, আবেদন শেষ হয় না। কতকাল আগের লেখা গল্প, এই যুগে যুগে এইসব গল্পের আবেদন শেষ হয় না, চিরকালীন গল্প। যে এইভাবে আমরা তৈরি করার, আমি ঠিক ওইভাবে, এখন তো আপনার ওই ভাষায় ওই ভঙ্গিতে নিশ্চয়ই লিখবেন না, কিন্তু এইরকম যদি গল্পে পরিণত হয় তাহলে আমরা জিনিসটাকে একেবারে প্রাণবন্ত করবে, সেই চেষ্টাটাই আমাদের থাকবে। আচ্ছা, আমার সময়কে একটু খেয়াল করিয়ে দেবেন। শেষ না? তাহলে আমি শুধু একদম টিপস আকারে দিয়ে একটা জিনিস বলি। বড় যে ভাষা খুব প্রাঞ্জল হতে হবে, ঝরঝরে হতে হবে, এটা বলা হয় বটে। তো প্রাঞ্জলটা কি, ঝরঝরেটা কি, এটা কিভাবে শিখবো? এটা কি আখতারুজ্জামান ইলিয়াসকে একটা সাক্ষাৎকারে পড়েছিলাম। আখতারুজ্জামান ইলিয়াসকে নাকি একজন বলেছেন, আপনারা তো বলেন ঝরঝরে ভাষা লেখো, প্রাঞ্জল ভাষা লেখো। আপনার ভাষা তো অনেক আপনার ভাষা পড়ে তো আমি ঝরঝরে ভাষা শিখতে পারি না। ওরা তুমি আমার ভাষা পড়ে ঝরঝরে ভাষা শিখতে পারবে না। তুমি যখন পরিণত হবে তখন আমার ভাষা অনুসরণ করবে। তাহলে আমি কি পড়বো? এখন আমি আপনাদেরকে সেটা উনিও সাজেস্ট করেছিলেন, মাসুদ রানা পড়ো। তখনকার দিনে মাসুদ রানা ছিল। আসলে কাজী আনোয়ার হোসেন, আপনারা পড়েছেন কিনা জানি না, একেবারে ঝরঝরে একটা গদ্য, বুঝছেন? মানে আমি বলি না যে ওই শুধু গদ্য শেখার জন্য হলো, অনেক সময় ঝরঝরে গদ্য কীভাবে লিখতে হবে এই জন্য কিন্তু আপনি শেখ আব্দুল হাকিম, রকিব হাসান বা কাজী আনোয়ার হোসেনের এই মাসুদ রানার বই টই এসব পড়তে পারেন। আপনার মনে হবে মাসুদ রানার বই দিয়ে মহৎ সাহিত্য হবে না, কিন্তু আপনার প্রাঞ্জল ভাষা, সুন্দর ঝরঝরে ভাষা বলছে। যেমন বলছে একটা লোকের সম্পর্কে বলছে, গিল্টি মিয়ার হাসি কান পর্যন্ত বিস্তৃত হলো। এই যে ভাষাটা খেয়াল করেন, গিল্টি মিয়ার হাসি কান পর্যন্ত বিস্তৃত হলো। একটা হাসি কান পর্যন্ত যাওয়া মানে বুঝতে পারছেন কিরকম করে, কিভাবে, কি একটা হাসিটার কি বর্ণনা হলো, কি অসাধারণ বর্ণনা হলো, এটা পাবেন আপনি কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানাতে। তো এই ধরনের এই ঝরঝরে ভাষা বলতে শিখতে হলে কিন্তু এরকম কিছু বই পড়বেন। হুমায়ুন আহমেদের বইও পড়া যায়, কিন্তু মনে রাখবেন এগুলিকে হুবহু অনুসরণ করা নয়। এটা আপনি ঝরঝরে ভাষার একটা পেলেন, উদাহরণ পেলেন, কিন্তু নিজেকে পরে আস্তে আস্তে, সেটা পরের ব্যাপার, নিজেকে পরে আস্তে আস্তে ভাষা তৈরি করার দিকে চলে যেতে হবে আর কি। যাই হোক, আমি এখন কথা তো আর বাড়ানোর সুযোগ নেই, আধ ঘন্টা এটা আমার খুব টেনশন লাগছিল। আমি কিছু গল্প মানে বলতে চেয়েছিলাম, যেগুলি বিখ্যাত গল্প, তার কিছু উদাহরণ দিলে আপনাদের ভালো লাগতো। যাই হোক, আমি শেষ করি। তার আগে একটু বলি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি যদি থাকে দুই একটা প্রশ্ন তাহলে কথা বলতে পারি, না থাকলে শেষ করে দেবো। আছে কোনো প্রশ্ন? একেবারে প্রশ্ন নেই, উত্তরে পাহাড়, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, অনেক ধন্যবাদ। আছে কারো? আচ্ছা, অনেক ধন্যবাদ সবাই। হ্যাঁ, না, মানে ছোট গল্প সম্পর্কে শেষ কথা হচ্ছে আসলে মানে এই সহজ কথায় গভীরভাবে আঘাত করা আর কি, গভীরভাবে আঘাত করা। মানে আমি এটা কথা প্রসঙ্গে বলেছিলাম এইকে, আমাদের বন্ধু ওমর কায়সারকে। মানে এটা তো আমাদের প্রসঙ্গে চলে এসছে, গভীরভাবে আঘাত করা। আঘাতটা এমন হবে
এই যে বললাম না, এই যে আপনারা তো বললেন এই যে গিফট অফ মেজাই বা আখতারুজ্জামানের কান্না, এই যে গল্পগুলোর কথা বলছি, এগুলি কিন্তু একটা গভীরভাবে আঘাত করা। আর দার্শনিকতার জায়গাগুলো আমি শেষ করে দিচ্ছি। আর দার্শনিকতার জায়গাগুলি পৃথিবীতে কে কাহার যেমন বলেছে, আবার অন্যভাবেও কিন্তু বলতে পারেন। চোখ গল্পে এই যে বিখ্যাত চোখ গল্পটা বলছি না, ওখানে মতি মিয়াকে যে বাইরে বসিয়ে রাখা হয়েছে, বলছে যার চোখ তুলে ফেলা হবে, তো বলছে একটা চোরকে রাখা হয়েছে বাইরে, তো চোর দেখবে, ছোট একটা বাচ্চা ওদের বন্ধু নিয়ে একদম চোর দেখবে, ছুটে এসে চোর দেখে ওটা চোর কোথায়, এটা তো একটা মানুষ। এই যে এই একটা পংক্তির মধ্যে অনেক কথা বলা হয়ে গেল। একটা বাচ্চা ছেলে বলছে চোর কোথায়, এটা তো একটা মানুষ। আসলে মানুষই চোর হয়, কিন্তু মানুষ কেন চোর হয়, এরকম নানান রকমের প্রশ্নের উত্তর করে। যাই হোক, এটা অনেক দীর্ঘ কথা, আর অনেক বলতে পারতাম। তো আপনারা কতটুকু উপকৃত হলো জানেন না। আপনারা সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা।